প্রথমে অভিনন্দন, কারণ একটা বলা যেতে পারে একটি জার্নি শেষ করেছো তোমরা আজকে। তোমাদের যে জার্নিটা সেলফের সাথে শুরু হয়েছিল সেই জার্নিটা আজকে একটি পরিসমাপ্তি হচ্ছে। তোমরা 18 বছরে পদার্পণ করেছো এবং তোমাদের এই 18 বছর বয়সটাকে কেন্দ্র করে মানে লক্ষ্য করে এখানে তোমাদেরকে প্রস্তুত করা হয়েছে বেশ কিছু প্রোগ্রাম নিয়ে। আমরা তোমাদের বক্তব্যে শুনলাম যে তোমরা আসলে কি কি শিখেছো এই প্রোগ্রামের আওতায়। আমাদের প্রোগ্রাম ডেপুটি ম্যানেজার মহোদয় উনি ওনার স্বাগত বক্তব্যে কিছু বলেছেন যে আসলে কি কি বিষয় এখানে মানে গুরুত্ব সহকারে তোমাদেরকে শেখানো হয়েছে, তোমাদেরকে সচেতন করা হয়েছে। তো মূল মানে এখানে আমি যদি বলি যে স্বপ্ন সারথী, তোমাদের নামটা এটা একটা চমৎকার মানে সুন্দর একটি ফ্রেজ, স্বপ্নের সঙ্গী, তাই না? তো স্বপ্নের সাথে তোমাদেরকে মৌলিক যে চাহিদা, সেখানে একটা মূল চাহিদা হচ্ছে আমাদের এই দেশটা, এই বাংলাদেশ, আমাদের সকলের প্রিয় বাংলাদেশটা নারীদের জন্য নিরাপদ হবে, তাই না? এটা আমরা চাই যে নারীদের জন্য এই দেশটা নিরাপদ হোক, আমাদের সমাজটা নিরাপদ হোক, নারীদের যেন পথে ঘাটে চলতে ফিরতে, আমাদের সমাজে চলতে, আমাদের যার যার কর্মক্ষেত্রে বলো, ইভেন আমরা নিজেদের পরিবারে অনেক সময় সুরক্ষিত থাকতে পারছি না। তো সেই জায়গায় আমাদের এই সুরক্ষাটা নিশ্চিত হোক, সেটা আমরা চাই। আমাদের সমাজটা নারীদের জন্য নিরাপদ হোক, সেটা আমরা চাই। আমরা চাই নারীদের ক্ষমতায়ন। আমরা ক্ষমতায়ন বলতে আসলে কি বুঝি? আমরা ক্ষমতায়ন বলতে কিন্তু এটা না যে আমি একটা ভালো চাকরি করবো, আমি দিন শেষে একটা মোটা অঙ্কের বেতন পাবো, আমি ক্ষমতাবান হয়ে গেলাম, বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, আমাদের দেশে এখনো বহু শিক্ষিত নারী, বহু কর্মজীবী নারী দিন শেষে মাস শেষে যে বেতনটা পায়, বেতনটা হাতে নিয়ে সরাসরি পুরোটা বেতন তার মানে স্বামীর হাতে দিয়ে দিতে হয়। তার সেই বেতনের একটা টাকা খরচ করবার অধিকার নাই। এটা বাস্তবতা। আমাদের দেশে এমন অনেক জনপ্রতিনিধি আছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নারী, কিন্তু তারা তাদের হয়ে সমস্ত কাজ করে তাদের স্বামীরা। পলিটিক্যাল যে পাওয়ার, সেটার খাতায় হচ্ছে তাদের স্বামীরা। উনি হচ্ছেন মানে পোস্টার হিসেবে আছেন, মেয়েটা এখানে পোস্টার হিসেবে আছেন। এরকম ক্ষমতা কিন্তু অনেক আমরা দেখেছি। তো এই ক্ষমতা আসলে ক্ষমতা না, এই ক্ষমতায়ন না। এইভাবে আসলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয় না। নারীর ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি? যে নারীর জীবনের সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত, ছোটখাটো থেকে বড় পর্যন্ত সিদ্ধান্ত তার নিজে নেয়ার যে ক্ষমতা, সেটাই নারীর ক্ষমতায়ন। এই যে এখানে তোমরা 8-10 জন বললা না যে তোমাকে বিয়ে দিতে চেয়েছিল তোমার বাবা বা মা বা তোমার পরিবারের লোকজন, যেটা নাকি বাল্য বিবাহ হতো, তোমার বয়স তখন 18-র নিচে, তুমি নিজে সেটাকে থামাতে পেরেছো, তুমি তোমার ভয়েস রেইজ করতে পেরেছো, তুমি তোমার আওয়াজ তুলতে পেরেছো যে আমি এখনো, আমার বয়স 18 হয়নি, এটি আইনগতভাবে দণ্ডনীয়, এটি আইনগতভাবে ঠিক না, এটা অন্যায় হচ্ছে, আমি এই অন্যায় মানি না, আমার বিয়ে এখন আমি করব না। এই যে তুমি তোমার জীবনের একটা সিদ্ধান্ত তুমি বলেছো, তুমি চাইতে পেরেছো, তোমার অধিকারটা, সেই অধিকারটা তুমি চাইতে পেরেছো এবং সেটা বাস্তবায়ন হয়েছে, তোমার বিয়েটা থেমেছে। এইটা হচ্ছে প্রকৃত ক্ষমতায়ন। তুমি একটা ছোট্ট মেয়ে, তোমার বয়স হয়তো তখন 13, 14, 15 বা 16, কিন্তু তুমি কিন্তু তোমার বয়সটা রেজ করতে পেরেছো, আওয়াজ তুলতে পেরেছো। এইটা হচ্ছে ক্ষমতায়ন। ঠিক আছে, তাই সেই অর্থে তোমরা এখানে প্রত্যেকে ক্ষমতাবান। এখন তোমরা ক্ষমতায়িত। এই সুযোগটা তোমাদের করে দিয়েছে ব্র্যাককে, সেজন্য সাধুবাদ জানাই। তার হাত ধরে তোমরা আসলে সচেতন হয়েছো। ক্ষমতায়নের জন্য সচেতনতা জরুরি। আমাদের প্রত্যেকটা মেয়েকে আমাদের আসলে নারী হিসেবে, মানুষ হিসেবে আগে নিজেকে মর্যাদা দিতে হবে। আমাদের সমাজটা তো পুরুষ শাসিত সমাজ, এটা স্বাভাবিক, এটা হবেই। কিন্তু এখানে আমাদের অনেক ক্ষেত্রে মানে আমরা কখনোই পুরুষের প্রতিদ্বন্দ্বী হব না, কিন্তু পুরুষের সাথে আমাদের চলতে হবে। পুরুষ শাসিত সমাজে পুরুষকে নিয়ে আমাদের চলতে হবে। পুরুষরা যেন বুঝতে পারে যে আমরা তাদের প্রতিদ্বন্দ্বী না, বা আমরা তাদের চেয়ে মানে পিছিয়েও না, আমরা তাদের সমকক্ষ, আমরা তাদের সমযাত্রী। যে সারথী বললাম না, আমরা তাদের উন্নয়নের পথে আমরা তাদের সারথী। এইটা এই সমাজকে বোঝানোর দায়িত্বটা আমাদের নারীদেরকে নিতে হবে। সেই জন্য নারী হিসেবে, মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে আগে চিন্তা করতে হবে যে আমি মানুষ, আমি নারী হলেও আমারও সমান অধিকার আছে এবং আমারও সমান করার মতো পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে। একটা পুরুষের মতো একই সম্ভাবনা আমারও আছে। এটা নিজেকে আগে মানে বিশ্বাস করতে হবে। আমি মনে করি যে এই প্রকল্পের আওতায় তোমরা যারা ছিলে, তোমাদের মধ্যে সেই বিশ্বাসটা এসছে, কারণ যে ধরনের মানে কর্মসূচি তোমাদেরকে দিয়ে নেওয়া হয়েছে তোমাদের জন্য,
আমার যেটা মনে হয়েছে যে তোমরা প্রত্যেকে এখানে আত্মবিশ্বাসী হয়েছো, তোমরা নারী হিসেবে নিজেদেরকে সম্মান করতে শিখেছো, মানুষ হিসেবে নিজেদের মর্যাদা বুঝতে শিখেছো, এবং সেটা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আসলে কেউ আসলে তোমাদের অধিকার হরণ করা বা তোমাদেরকে মানে অন্যায় অবিচারের শিকার হওয়ার হাত থেকে তোমাদের বাঁচাবে। কারণ ওই যে যেটা বলে না যে শুধু গায়ের জোর থাকলে তো হয় না, মনের জোর একটা বড় বিষয়, তোমাদের সেই মনের জোরটা আছে। শরীফা আপা বলছিল না যে তোমরা সবাই সাহসী, এই সাহসটা খুব দরকার, ঠিক আছে? এবং এই তোমরা এক একজন এখানে পাওয়ার হাউস হয়ে আসছো, এবং এই তোমাদের এই পাওয়ারটা, এই সচেতনতাটা তোমাদের আশপাশে ছড়িয়ে দিতে হবে। এই যে অনেকে বললে তোমাদের বাবা মা এখন সচেতন, আমাদের গার্জিয়ানরা তোমাদের মাধ্যমে অনেকেই হয়তোবা জানতেন না এই প্রকল্পে, হয়তোবা এমনি অনেকে না জেনে আগ্রহ নিয়ে তোমরা ঢুকেছিলে, কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে সাথে তোমাদের বাবা মা, তোমাদের পরিবার সচেতন হয়েছে। এখন তোমরা যেহেতু 18 বছর হয়েছে তোমাদের, তোমরা এখন পুরোপুরি গ্রাজুয়েশন কমপ্লিট করলে, তো গ্রাজুয়েট হিসেবে তোমাদের দায়িত্ব কিন্তু আরো বাড়লো। এখন তোমাদের কাজ হচ্ছে সমাজে, তোমাদের আশপাশের পরিবারগুলোতেও এই সচেতনতাটা ছড়িয়ে দেয়া, যে আমি সচেতন হয়েছি। তোমার এই যে যেটা বলা হলো, আমাদের অনেকে বলেছে যে পরিবারগুলোতে তোমাদের যে ছোট ভাই বোন আছে তাদের মধ্যে এটা ছড়ানো, বোনদেরকে তো বলবাই, ঠিক আছে, কিন্তু ভাইদেরকেও বলতে হবে। পুরুষদের সচেতনতা দরকার। আমাদের আমির মহোদয় বললেন না যে উনি সচেতন হয়ে নিজের হাতে মানে 10 থেকে 12টা বা এর চেয়েও বেশি বাল্য বিবাহ উনি প্রতিরোধ করেছেন। তো এভাবে করে আমাদের প্রতিটা ঘরে ঘরে তো সবাইকে সচেতন হবে, প্রত্যেকটা গার্জিয়ানকে আমাদের সচেতন করতে হবে যে এই বাল্য বিবাহের কুফল এটা জানাতে হবে। যে এই যে এতগুলো মেয়ে, এদের বেশিরভাগের আমি বলি যে সবচেয়ে কম হলে 50% এর বাল্য বিবাহ হয়ে যেত, কারণ যেই সামাজিক বাস্তবতা থেকে তোমরা উঠে এসছো সেখানে আসলে এটা খুব কমন, ঠিক আছে? বাল্য বিবাহ হয়ে যেত, কিন্তু এই 50% বাল্য বিবাহ হয়ে যেত, যেখানে এক একটা মেয়ে ডাক্তার হতে চাচ্ছে, নার্স হতে চাচ্ছে বা আরো বড় কিছু হতে চাচ্ছে, এই সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু আমার কথা বলা হয়েছে, অনেকে বলেছেন যে আমি আছি সামনে, আমি যদি আমার কথা বলি, আমি এই পর্যন্ত এসেছি, আমাকেও কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছে, তাই না? কিন্তু আমার সাথে আমার পরিবার ছিল, আমার পরিবার সচেতন ছিল, যার ফলে আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু অনেকের জন্য তো সেটা না। এই জন্য কিন্তু মানে নিজেদের সচেতনতাটা জরুরি এবং সেটা ছড়িয়ে দেওয়া জরুরি। আর আমার ক্ষেত্রে যেটা বললাম যে আমি যদি আমার পরিবার সচেতন না হতো, যদি আমাকে মানে বাল্য বিবাহের শিকার হতে হতো, তাহলে তো এই পর্যন্ত আমার আশা হতো না। তাহলে এই যে আমার সম্ভাবনাটুকু, আমার পোটেনশিয়ালটুকু আমি যতটুকু দেশকে দিতে পারি আমার মেধা দিয়ে, আমাকে তো আল্লাহ পাক মেধা দিয়ে পাঠিয়েছেন, আমি তো সেই মেধার পরিচয় রেখে এই পর্যন্ত এসেছি, তো সেইটুকু তো অপচয় হতো না, সেটা তো অপচয় হয়ে যেত। তো এইভাবে করে কিন্তু মেধার অপচয় হচ্ছে। আমাদের মেয়েগুলোকে, সমাজের অর্ধেক অংশকে যদি আমরা মানে দমিয়ে রাখি, দাবিয়ে রাখি, তাদেরকে যদি আমরা প্রস্ফুটিত হতে না দিতে মানে না দেই, তাদেরকে যদি আমরা বিকশিত হতে না দেই, তাহলে কিন্তু সমাজ এগিয়ে যাবে না। অর্ধেক অংশ যদি আসলে পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকে, শুধু পুরুষের পক্ষে এই সমাজ টেনে নেওয়া কিন্তু সুযোগ নাই। বিশেষ করে এই আধুনিক যুগে তো একদমই নাই। এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন অনেক বেশি দুনিয়া অনেক ফাস্ট এখন, তাই না? অনেক বেশি মানে আমাদেরকে অনেক বেশি জানতে হয়, বুঝতে হয়। আগের মতো স্লো তো না এখনকার সোসাইটি, আগের মতো নাই। এখন অনেক বেশি জেনে বুঝে, এখন অনেক জটিল হয়ে গেছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সবকিছু এখন আগের চেয়ে অনেক জটিল। এগুলো যদি আমরা না বুঝি, এগুলো যদি আমরা এখানে যদি আমাদের চলার মতন ন্যূনতম দক্ষতাটুকু তৈরি না হয়, তাহলে এক একটা মেয়ে কিন্তু আসলে অনেক বড় বিপদে পড়তে পারে। আমরা অনেক সময় গার্জিয়ান হিসেবে চিন্তা করি যে আমাদের মেয়েদেরকে তো ঘরেই থাকতে হবে, তাদেরকে মানে একটা ভালো বিয়ে দিয়ে দিব, তারা ছেলে মেয়েদের মানুষ করবে, স্বামী সংসারে সুখে থাকবে। কিন্তু এটা তো আসলে আমরা সবাই চিন্তা করি, মা বাবা হিসেবে আমরা বেস্টটাই দিতে চাই আমাদের মেয়েদেরকে, কিন্তু এটা কিন্তু সবসময় হয় না। আমি এই গ্যারান্টি কখনোই দিতে পারি না যে বিয়ের পর আমার মেয়েটা সুখেই থাকবে, তার যে জীবন সঙ্গী হবে সে সবসময় তাকে দেখেই রাখবে। সেখানে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, তার সাথে জীবন সঙ্গী মারা যেতে পারে, একটা অন্য কোনো কারণে তাকে ডিভোর্স দিতে পারে, অনেক কিছু হতে পারে। এই যে অ্যাক্সিডেন্ট গুলো আমাদের মেয়েদের জীবনে ঘটে, সেই সময় কিন্তু মেয়েদের যদি পায়ের নিচের মাটিটা শক্ত না থাকে, আমরা যদি নিজে স্বাবলম্বী না হই, তখন কিন্তু এই মেয়েগুলো আসলে ভয়াবহ রকমের বিপদে পড়ে। কারণ বিয়ের পর সত্যি কথা যেটা যে, আর আমাদের অনেকের ক্ষেত্রে আসলে বিয়ের পর বাবা মারও আসলে একটা মেয়েকে দেখবার মতন অবস্থা থাকে না, মানে অর্থনৈতিক অবস্থা থাকে না, তখন মেয়েগুলো আসলে একদম গার্জিয়ান ছাড়া সমাজে আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে যায়।
ঠিক আছে, কারণ তার নিজের ইনকাম করার সেই সক্ষমতা নাই, সে পড়াশোনা করে নাই, সে দুটো টাকা কামাতে পারছে না, তাকে তাহলে খাওয়াবে কে, পড়াবে কে? এই সময় কিন্তু নানা ধরনের ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে, সামাজিক ভাবে হচ্ছে, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, তাদের তাদের কারণে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারছে না। যদি সন্তানের মা হয়ে থাকে তাহলে তো পরিস্থিতি আরো জটিল হয়ে যায়, ঠিক আছে? তখন দেখা যায় যে বাচ্চাগুলোর জীবনও ঝুঁকির মুখে পড়ে যায়, কারণ তার তো স্বামী নাই, তার ছেলে মেয়েগুলো দেখবে। এই ঘটনা ঘটছে না তোমাদের আশপাশে, তোমাদের পরিবারের মধ্যেই দেখো এরকম অনেক ঘটনা আছে যে স্বামী হয়তো ছেড়ে চলে গেছে, যে কোনো কারণেই হোক, আমি এখানে কাউকে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু হতে তো পারে হয়তো। তো তখন মেয়েটার যদি নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা না থাকে তখন সে কি করে আসলে? তুমি দেখো তার জীবনটা কত কঠিন হয়ে যায়। তোমাদেরকে এত বুঝিয়ে বলার কিছু নাই, তোমরা এখন অলরেডি বড় হয়েছে এবং এসব বিষয়ে তোমাদেরকে অলরেডি তোমরা অনেক কিছু শিখেছো, জেনেছো যে কি কি বাধা আসতে পারে, কি কি বাধার সম্মুখীন হতে পারে, কি কি বিপদে একটা মেয়ে পড়তে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রেখেই চলতে হবে। এই পৃথিবীতে বর্তমান দুনিয়ায় আসলে কেউ কারোর জন্য না, এখানে নিজের ভালো নিজের বুঝতে হয়, এটা বুঝতে হবে, ঠিক আছে? সেজন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা যাবে না। কারোর উপর নির্ভরশীল, পূর্ণ নির্ভরশীল হয়ে থাকতে গেলে তুমি বিপদে পড়তে পারো, এটা তোমার জন্য অনেক বেশি ঝুঁকির কারণ হতে পারে। কাজেই নিজের আয় বর্ধনমূলক একটা কাজ, নিজের জন্য সামান্য একটু দক্ষতা, এটা দরকার, যেটা নাকি বিপদে আপদে আমাকে অন্তত পক্ষে সাহায্য করবে। আমি যদি রেগুলার বেসিস ইনকাম নাও করি, আমি যদি কোনো বিপদে পড়ি, সেটা আমাকে সহযোগিতা করবে। এই বিষয়টা যেন আমাদের সবসময় মাথায় থাকে যে কোনো শিক্ষাই কম গুরুত্বপূর্ণ না। এই যে যেটা বলা হলো যে আজকের পরে তোমাদের জন্য নানা ধরনের কর্মমুখী যে শিক্ষা, যেগুলো নাকি তোমাদেরকে আসলে যে কোনো একটা কাজে দক্ষ করে তুলবে, সেটা তোমাদের পছন্দ মতন, কেউ হাঁস মুরগি পালতে চাও, কেউ বাগান করতে চাও, কেউ সেলাই কাজে দক্ষ হতে চাও, কেউ হয়তো বিউটিফিকেশন চাচ্ছ, কেউ কম্পিউটার শিখতে চাচ্ছ, এই যে কেউ কেউ নার্সিং এ যাচ্ছে, যারা পড়াশোনা করতে চাও পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। প্রত্যেকটা একটা আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা দক্ষতার জায়গা, ঠিক আছে? তো সেই জায়গাগুলোতে তোমাদের নিজেদেরকে নিয়ে যেতে হবে, সচেতন থেকে সেভাবে করে তোমাদের কাজ করতে হবে যেন এই দক্ষতাটা আমাদের প্রত্যেকের মাঝে কিছু না কিছু থাকে। যে যেদিকে যাও, কেউ হয়তো খুব ভালো গান গাইতে পারো, সে গান গাবে, সমস্যা তো নাই, ঠিক আছে? সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে হবে তা তো না, তাই না? কিন্তু যে যেখানে যেটা করতে ভালোবাসো, যেখানে যেটাতে তোমার ট্যালেন্ট আছে, পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, এটা খুঁজে বের করে সেভাবে এগিয়ে যেতে হবে এবং সেই বিশ্বাসটা নিজের মনের মধ্যে রাখতে হবে যে আমি পারবো। এই যে বলা হচ্ছে পেরিয়ে গেছে 18, পার হতে পারে পাহাড়ও, তাই না? সবাইকে পাহাড় ডিঙাতে হয়, মানে আমাদের এই পাহাড় কিন্তু ওই পাহাড় না যে আমাদের এভারেস্টে উঠতে হবে, কিন্তু আমাদের জন্য, মেয়েদের জন্য এখনো সমাজে প্রতিষ্ঠিত হওয়াটা পাহাড় ডিঙানোর মতনই কঠিন, ঠিক আছে? কারণ আমাদের পদে পদে বাধা দেওয়া হয়। এই যে মানে এসএসসি পাস করার আগেই বিয়ের প্রবন্ধ চলে আসছে, ঠিক আছে? তারপর তুমি যখন আরেকটু পড়তে যাবা, তোমার বাবা মাকে হয়তো বা তোমার প্রতিবেশীরাই বা তোমার আত্মীয় স্বজনই, তোমার খালা মামা চাচা, তারাই বলতে থাকবে মেয়ের তো বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছ না কেন, পরে আর ভালো ছেলে পাবা না। মা বাবার তো টেনশন হয়, তাই না? এই যে এই বিষয়গুলো এইভাবে করে প্রতি পদে মেয়েদেরকে আটকানোর চেষ্টা করা হয়, তাদেরকে বিকশিত হতে দেওয়া হয় না। এখনো একটা পরিবারে যখন একটা ছেলে সন্তান জন্ম নেয়, বাবা মা সম্ভাবনা দেখে যে এই তো আমার ছেলে হয়েছে, বুড়াকালে আমাকে দেখবে, সে মানে জজ ব্যারিস্টার হবে, আমার জীবন ফকফকা, আমার টেনশন নাই, বয়সকালে আমার আর কোনো টেনশন নাই। কিন্তু এখনো যখন একটা একই সাথে যখন একটা মেয়ে জন্ম হয়, বাবা মা চোখে মুখে এখনো চিন্তার রেখা যে ওকে তো ভবিষ্যতে বিয়ে দিতে হবে, আমার এত খরচা, এখন থেকে আমার টাকা জমাইতে হবে, এই যে একটা কিন্তু এখানে এই জায়গাটাতেই আমাদের পরিবর্তন আনতে হবে। তোমরা পারবে, আমরা পারবো পরিবর্তন আনতে। এখানে পরিবর্তন আনতে হবে যে ছেলে হোক মেয়ে হোক, যেই সন্তানের জন্ম হয়েছে আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে, আমানত হিসেবে যাকে দেওয়া হয়েছে, একে সঠিক শিক্ষায় মানুষ করে তোলা, সেটা প্রত্যেক গার্জিয়ান হিসেবে প্রত্যেকের বাবা মার দায়িত্ব। এবং যদি সে সুসন্তান হয়, সচেতন হয়, সুনাগরিক হয়, তাহলে সে দেশের সম্পদ হতে পারে, পরিবারের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে। সেখানে ছেলে মেয়ের কোনো বিভেদ নাই, আসলে এটাতে কোনো কিছু ফারাক করে না, ঠিক আছে? একটা ছেলে যতটুকু তার বাবা মাকে দেখতে পারে, তার পরিবারকে দেখতে পারে, একটা মেয়েও সমান পরিমাণে দেখতে পারে, সমান দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে পারে, যদি তাকে আসলে সেই সাপোর্টটা দিতে পারি আমরা। মেয়েরা কোনোখানে পিছিয়ে থাকার মতো না, কারণ মানে সৃষ্টিকর্তা সমান সম্ভাবনা দিয়ে তাকে পাঠিয়েছে। হয়তো শারীরিক শক্তিতে কম, কিন্তু মানসিক শক্তিতে মেয়েরা অনেক দূরে গিয়ে, অনেক বেশি এগিয়ে। তো এভাবেই কিন্তু ব্যালেন্স করা আছে, সৃষ্টিকর্তা ব্যালেন্স করে দিয়েছেন আমাদের মধ্যে, কিন্তু আমরা সমাজে ছোট বড় করে ফেলছি।
তো এখানে জেন্ডার রোলটাতে আমাদের পরিবর্তন আনতে হবে। কোনোটাই মেয়েদের জন্য না, কোনো অংশ মেয়েদের জন্য কনফাইন্ড না, কোনো অংশ পুরুষের জন্য কনফাইন্ড না। আমরা সবাই সবটা নিয়ে একত্রে চলবো। নারী পুরুষ সমানভাবে, সমান মর্যাদা নিয়ে, সমান সম্ভাবনা নিয়ে যদি এগিয়ে যেতে পারে, তাহলে এই সমাজটা যতটা পুরুষের জন্য হবে ততটাই নারীর জন্য হবে এবং সুরক্ষিত হবে। পুরুষদের মধ্যেও একটা সময় যে তোমরা যখন সচেতন ভাবে কথা বলবে, তোমরা যখন তোমাদের আওয়াজ তুলবে, তোমরা যখন তোমাদের ছোট ভাইদের শেখাবে, তখন আজ থেকে 10 বছর পরে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সচেতন পুরুষ তৈরি হবে, যারা নারীদের সম্মান করবে, যারা নারীদের গুরুত্ব বুঝবে, যারা নারীদেরকে কখনো ছোট করে দেখবে না। এখানে গার্জিয়ানরা আছে, আমি একটু এই প্রসঙ্গে একটু বলি যে আপনাদের ঘরে আমরা আসলে মানে নারী পুরুষ মানে ছেলের সন্তান এবং মেয়ের সন্তান মানুষ করার ক্ষেত্রে প্রভেদ করে ফেলি। এখানে একটা একদম জন্ম থেকে একটা সমস্যা তৈরি হয়ে যায়। আমরা এই যে যেটা বললাম যে ছেলে সন্তান হলে আমরা অনেক খুশি যে আমার ছেলে হয়েছে, তার মানে এখানে আর টেনশন নেই, এই ছেলে তো আমাকে দেখে ফেলবে। এই ছেলেকে মানুষ করবার জন্য আমার সেই রকম প্রচেষ্টা থাকে না যতটা মেয়েটাকে শেখানোর জন্য। সামাজিক রীতিনীতি, তোমার যেহেতু তাকে অন্যের ঘরে যেতে হবে, আমরা সবসময় তাকেই বলতে থাকি, মেয়েটাকে, যে তোমার এটা ভালো করতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে থাকতে হবে, এইভাবে খেতে হবে, এইভাবে করতে হবে। ছেলেটাকে কিন্তু এগুলো শেখানো হয় না। ছেলেটা কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, খারাপ সঙ্গে করে ড্রাগ নিচ্ছে কিনা, মেয়েদের স্কুলের সামনে গিয়ে ইফটিজিং করছে কিনা, সেই খোঁজ আমরা কিন্তু কেউ রাখি না। আমার ছেলেটা সন্ধ্যার পর কেন ঘরের বাইরে, আমি সেই খোঁজ রাখছি না, কিন্তু মেয়েটাকে কিন্তু ঠিকই সন্ধ্যার আগে মানে কোথায় গেছে ফোনে ফোনে সব খোঁজ আমি নিচ্ছি। তো এটা কিন্তু ঠিক না। এখানে ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, প্রত্যেককেই সামাজিক রীতিনীতি, আইন কানুন, ভালো মন্দের বিচার শেখানো আমাদের মা বাবার দায়িত্ব। এখনো আমরা মায়েরা কি করি, মায়েরাই করি, ছেলে বাবারা কিন্তু থাকে না, মায়েরাই করি যে ছেলে সন্তানকে মাছের বড় টুকরাটা দিচ্ছি, মেয়ে সন্তানকে দিচ্ছি কমটা। ছেলেটা কিন্তু সেখান থেকেই শিখতেছে যে আমার বোন আমার চেয়ে কম পেয়ে আসছে, তার মানে মাছের বড় মাথাটা দেখতে। হ্যাঁ, এটাই তো, সেখানেই তো ছেলেটা শিখতেছে যে আমার বোন আমার চেয়ে কম পাচ্ছে, তার মানে ও আমার চেয়ে ছোট, মানে সম্মানে ছোট, মর্যাদায় খাটো। এখান থেকে কিন্তু ছেলেটার মাথায় কিন্তু অবচেতনেই ঢুকে যাচ্ছে। ও ছোট্ট ছেলে কিন্তু ওর মাথায় কিন্তু ঢুকে যাচ্ছে, আমরাই ঢুকিয়ে দিচ্ছি মা হিসেবে যে তুমি বেশি গুরুত্বপূর্ণ, ও কম গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো করা যাবে না। ছেলের মায়েদের সচেতন হতে হবে যে ছেলে মেয়েকে সমান ভাবে দেখতে হবে। ছেলেকে যে শিক্ষা দিবে, মেয়েকে যে শিক্ষা দিবে, ছেলেকেও একই শিক্ষা দিতে হবে যে এটা ভালো, এটা মন্দ, এটা করা যায় না, ওটা করা যায়। আমরা ছেলেদের ক্ষেত্রে সচেতন না, আমরা ছেলেদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা বুঝতেছি না যে আসলে ওরা কিন্তু আলটিমেটলি সুনাগরিক হিসেবে গড়ে উঠছে না। এটা দেখেন ফল কিন্তু পাওয়া যাচ্ছে, এই যে কন্টিনিউয়াসলি গত 10 বছরের রেজাল্ট যদি দেখেন আপনি, এসএসসি এইচএসসি ছেলেদের কন্টিনিউয়াসলি রেজাল্ট খারাপ, মেয়েরা কিন্তু ভালো করতেছে। কারণ মেয়েদেরকে তো আমরা এই যে ঘরে বন্দি রেখে ভালো মন্দ শিখাই, পড়াশোনা করাই, ছেলেদেরকে তো ছেড়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়, এরা তো অসুবিধা নাই, আমার তো মানে বংশ রক্ষা হয়ে গেছে। কিন্তু এই বংশ কিন্তু নির্বংশ হতে সময় লাগবে না। এই বংশ কিন্তু মুখে চুলকানি লাগাবে এই ছেলেটাই, এই ছেলেটাই, যেহেতু আমি খোঁজ নিচ্ছি না, এই ছেলেটাই কিন্তু ইফটিজিং করে বেড়াচ্ছে। এই ছেলেটাই পরবর্তীকালে পোটেনশিয়াল রেপিস্ট হবে, কারণ তাকে আমি ভালো মন্দ শেখাচ্ছি না। এই জন্য আমাদের সচেতন হতে হবে, আমাদের ঘরের ছেলেদেরকেও সেভাবেই শেখাতে হবে যে ছেলে মেয়েদেরকে সম্মান করা একদম ঘর থেকেই শেখাতে হবে। এই ছোট ছোট আমাদের যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলোতে পরিবর্তন আনতে হবে। তাহলে আজ থেকে 10 বছর পরে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে সম্মান করতেই শিখবে, সম্মান নিয়েই মেয়েরা বড় হবে, সে তার ঘরেও নিরাপদ থাকবে, বাইরেও নিরাপদ থাকবে। আমি আর কথা বাড়াবো না, তোমাদের সবার জন্য আবারও শুভকামনা। আজকে তোমাদের সম্মাননা দেওয়া হবে, আজকে একটা বিশেষ দিন, তোমাদের স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এখানে প্রত্যেকটা মেয়ে আমাদের দেশের সম্পদ হিসেবে তোমরা গড়ে উঠবে, প্রত্যেকে। আমি চাইবো প্রত্যেকে একজন মানে যে যাই হও, তুমি যদি পরবর্তীতে হোম মেকারও হও, সেই হোম মেকার তুমি হবে একজন সচেতন শিক্ষিত মা, যে তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলবে। আর বাকিরা যেভাবে যেতে চাও, যেভাবে মানে যে স্বপ্ন দেখো, সেই স্বপ্ন সারথী হিসেবে তোমরা অনেক দূর এগিয়ে যাও, সেই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।